নমস্কার, মাধ্যমের মুখোমুখিতে আপনাদের স্বাগত। আমি ত্রিদীপ ভট্টাচার্য। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন কলকাতার একজন বিখ্যাত এক্সপোর্টার। তার সঙ্গে এক্ষুনি আমরা পরিচয় করিয়ে দেবো। কিন্তু যে বিষয় নিয়ে তার সঙ্গে আমরা কথা বলতে এসেছি সেটা হলো এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশে নাকি পরিত্রাহী দশা। আসলে কি এই ট্রান্সশিপমেন্ট? কেন বাংলাদেশের সঙ্গে ভারতের এই ট্রান্সশিপমেন্টের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং সেটা সরিয়ে নেওয়ার ফলে এমন কি ক্ষতি হতে পারে বাংলাদেশে? পাশাপাশি এই ট্রান্সশিপমেন্ট চুক্তি থেকে ভারতের বেরিয়ে আসার পিছনে ভারতের থেকে যারা এক্সপোর্ট করেন তাদেরই বা যুক্তি কি, সে বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো কলকাতার একজন বিখ্যাত এক্সপোর্টার, যিনি মূলত তাজা শাকসবজি, ফল এগুলি পাঠান বিদেশে। কোথায় কোথায় জেনে নেব মৃণাল সিনহার সঙ্গে। নমস্কার। আচ্ছা মৃণালবাবু, মূল যে প্রশ্নটা সেটা হচ্ছে এই ট্রান্সশিপমেন্ট বিষয়টা কি? বাংলাদেশের সঙ্গে ভারতের এই চুক্তি বাতিল হওয়ার ফলে এমন কি ক্ষতি হতে পারে বাংলাদেশে, বা কোন কারণে ভারত আসলে এই চুক্তি বাতিল করলো? ওয়েল, যেটা আমি বলি, আগে বলতে হবে ট্রান্সশিপমেন্টটা কি। একদম। তো ট্রান্সশিপমেন্টটা হচ্ছে একটা চুক্তি, এর আগে ইন্ডিয়ার সঙ্গে না, মানে একটা WTO এর একটা চুক্তি হয়েছিল। সেখানে হচ্ছে নেবারিং কান্ট্রিজে প্রত্যেকটা দেশ যারা আমরা বিমস্টেকের মধ্যে আছি আর কি, তারা তাদের নেবারিং কান্ট্রিজের যাবতীয় ল্যান্ড পোর্ট তারা ফ্রিলি ইউজ করতে দিতে হবে, এরকম একটা চুক্তি হয়েছিল। তা সেই চুক্তির জন্য ভারত সরকার 2020 সালে বাংলাদেশের সঙ্গে একটা চুক্তি হয় যে বাংলাদেশের আমাদের যা ল্যান্ড সিপোর্ট, ল্যান্ড পোর্ট কি আমাদের এয়ারপোর্ট, এইগুলো বাংলাদেশকে তাদের উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানি করবার জন্য ওরা আমাদের ভারতের এই পোর্টগুলো ওরা ইউজ করতে পারবে। এইটা হচ্ছে প্রথম, হচ্ছে এই চুক্তির বিষয়, মূল চুক্তির এইটাই হচ্ছে উপাত্ত। 2020 সালে এই চুক্তি 2020 সালে এই চুক্তিটা হয়েছিল। আচ্ছা, আজকে 2025-এ এমন ঘটলো যে এই চুক্তি থেকে ভারত বেরিয়ে আসতে চাইছে। এইটা দেখুন, মানে কিছু তো ওটা তো হাসিনা গভর্নমেন্টের সঙ্গে চুক্তিটা হয়েছিল, যখন হাসিনা গভর্নমেন্ট ছিল। তো তার পরবর্তী ক্ষেত্রে যে হাসিনা গভর্নমেন্টের যখন আগস্ট মাসের পর থেকে যে বাংলাদেশে যে উত্তাল যে পরিবেশ তৈরি হয় সেটা আমরা সবাই কম বেশি জানি। তা আলটিমেটলি লাস্ট এই যে ইউনুস ওদের উপদেষ্টা সরকার যিনি আর কি, ইউনুস খান গেলেন, উনি যে গেলেন ওখানে গিয়ে উনি চায়নাতে গিয়ে উনি যে একটা কথা বললেন আর কি, যে আমরা 7 সিস্টারের যে ভারতের যে 7 সিস্টার যেগুলো আমরা জানি, তো তাদের ওরা কিন্তু অ্যাকচুয়ালি সি ওদের হাতে আছে। তার জন্য দে আর দ্য গার্জেন। তো তারা যদি এখনো সেটাকে বন্ধ করে দেয় তাহলে কিন্তু ওরা ভারতবর্ষ কিন্তু অনেক বিপদে পড়বে, এরকম একটা উনি একটা মন্তব্য করেছিলেন, যেটা ওনাকে কোনো সময় শোভা পায় না। তো আলটিমেটলি তারপরে আমরা দেখছি যে ওনার পরেই আর কি ভারতের কাস্টমস ডিপার্টমেন্ট যে চুক্তিটা ওই সময় করেছিলেন যে ওদেরকে এই পোর্টগুলো দেবে, সেই পোর্টের এই সুবিধাটা ওনারা কি করলেন, ওয়েব করে নিলেন, তুলে নিয়ে ওদেরকে ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিলেন। তো ট্রান্সশিপমেন্ট মানে এটা হচ্ছে কি, আমার নিজের দেশের পোর্ট থেকে আমার মাল বেরিয়ে গিয়ে অন্য দেশের পোর্ট থেকে যদি আমার মালটা ডেস্টিনেশন পোর্টে যায়, দিস ইজ কল্ড ট্রান্সশিপমেন্ট। মানে তৃতীয় দেশের মাধ্যমে, যখন তৃতীয় দেশের যেটা যাচ্ছে, দিস ইজ কল্ড ট্রান্সশিপমেন্ট। এবার এখানে প্রশ্ন হলো, এই যে বাংলাদেশের একটা বড় সংখ্যক ট্রান্সশিপমেন্ট কলকাতা দিয়ে ঢুকতো, তো তার ফলে কলকাতায় আপনারা যারা কাজ করছেন তারা কি আদৌ কোনো সমস্যার মধ্যে পড়তেন? আমরা আদৌ কোনো সমস্যা, মানে আমরা যে কি সাংঘাতিক সমস্যাতে ছিলাম এতদিন, সেটা আমি সংক্ষিপ্ত করে বলি। সেটা হচ্ছে বাংলাদেশের মেইনলি অ্যাপারেল এক্সপোর্টস, ওদের টোটাল এক্সপোর্ট ভলিউম প্রায় 70%। সেটা ওদের ভলিউমটা বিশাল। তো বাংলাদেশে রিসোর্সেস, মানে আমি বলছি লজিস্টিক্স রিসোর্সেস অনেক কম, কারণ ওদের ওখানে এয়ারলাইন্স অনেক কম, ক্যাপাসিটি অনেক কম, কারণ ওরা গরিব দেশ এই হিসেবে, মানে ডেভেলপ কান্ট্রি নয়।
তা আমাদের দেশে অ্যাম্পল সে সোর্সগুলো আছে, প্রচুর ফ্লাইট যাতায়াত করে। তো এই জন্য কি হলো, ওই অ্যাপারেলসের পুরো গাড়ি ভর্তি করে এই চুক্তির বলে ওদের দেশ থেকে ওদের দেশেই কাস্টমস হয়ে গেল, এবং ভারত সরকার এতটা ওদের সুবিধা দিল যে এখানে কোনো কাস্টমস ডিউটি ফিউটি কিছু নেবে না। মানে ওরা একদম ফ্রি ট্রানজিট, ওরা ওখান থেকে কাস্টমস করিয়ে মালটা বর্ডার পেরিয়ে সিধা চলে আসতো আমাদের এয়ারপোর্টে শুধু ক্লিয়ারিং ফরওয়ার্ডিং যতটুকু যে ফর্মালিটিস করে ফ্লাইটে করে মালটা চলে গেল। তাহলে এইবারে এমনিতে আমরা যারা এখানকার এক্সপোর্টার, তারা আমরা আমার ইন্ডিয়ার পোর্ট দিয়ে আমি মালটা পাঠাতে যাচ্ছি, সেখানে আমাকে শুনতে হচ্ছে দের ইজ নো স্পেস ইন দ্য এয়ারলাইন্স। কেন না, বাংলাদেশের কার্গো, যেটা সংক্ষেপে বলে টিপি কার্গো, ওরা বলতো মানে কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজে টিপি কার্গো, এই টিপি কার্গো এসে গেছে। তো কাতার এয়ারওয়েজ বলে দিল 7 দিন আপনাদের কোনো মাল নেব না। কেন না, বাংলাদেশে কার্গো জানি। মানে এইটা আমাদের কাছে কতটা আশ্চর্যর হওয়ার থেকে আমাদের যেটা কমার্শিয়াল ফাইন্যান্সিয়াল লস যেটা আমাদের হতো, সেটা হচ্ছে আমরা সাধারণত ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্ট করি। তো এইটা হচ্ছে যেহেতু এটা বায়ার্স প্রোডাক্ট, মানুষকে প্রতিদিন খেতে হয়, পেরিসেবল আইটেম। প্রথমত পেরিসেবল তো অবশ্যই, কিন্তু এই আইটেমটা তো আমরা প্রতিদিনই আমরা খিদা পাই, প্রতিদিন আমরা খাই। তাহলে সেই মার্কেট তো সব জায়গাতে একই নিয়মে চলবে। আমাদের দেশে ডেইলি বাজার বসে, বিদেশেও ডেইলি বাজার বসে। তাহলে ইম্পোর্টার সে ওয়েট করে আছে, আমার কাছে অর্ডার রয়েছে, মাল তার কাছে পৌঁছাবে, সে সেই মালটা বিক্রি করবে, দ্যাটস অল। কিন্তু তাকে আমি বললাম 7 দিনে আপনাকে মাল পাঠাতে পারবো। মানে দিনের পর দিন বাজারটা ভারতীয় প্রোডাক্ট সেখানে গিয়ে মালটা সেই জায়গা দখল করছে কে? বাংলাদেশে ইয়ে ঠিক এই কথাটা। এবার যেহেতু আমাদের যে গ্যাপটা পড়ছে, এটা 2A লস কোথায়? 2A লস হচ্ছে এখানে তখন আমাদের কার্গো ম্যানেজার যারা এখানে সকল কাতার এয়ারওয়েজ বা এমিরেটস এয়ারওয়েজে আছেন আর কি, তারা তো তাদের সঙ্গে তো আমাদের ডাটে ডিল নেই। যারা মাঝখানে ফ্রেট ফরওয়ার্ডার আছেন, তারা আমাদের সঙ্গে নেগোসিয়েট করছে যে দেখুন দাদা, জায়গা নেই, স্পেস নেই, আপনি যদি তবু ক্রেজি হন মাল পাঠানোর জন্য, আপনার যদি এতটাই দরকার থাকে, তাহলে কিন্তু আপনাকে এক্সপ্রেস ভ্যালু দিতে হবে, যেটা আমাদের কন্ট্রাক্ট যে ভ্যালু তার থেকে প্রায় 100 টাকা বেশি ফ্রেট চার্জ। যদি এটা 200 টাকা ভাড়া থাকে, ওর বলছে 300 টাকা ভাড়া দিন, তবে আপনার জায়গা একটা হতে পারে, ঠিক আছে, তাও কম করে 1200 কিলো একটা মাল আপনি পাঠাতে পারেন। তাহলে এইদিকে আমরা মাল পাঠাতে পারছি না, আর আমাদের টাপ কমিটার কিন্তু বাংলাদেশ, কারণ আমাদের ফুড হ্যাবিট সেম, আমাদের ভাষা সেম, বাঙালি, আমরাও বাঙালি। তাহলে কি হচ্ছে, আমাদের মার্কেটটাও সেম, বিদেশে মার্কেটটা সেম, কারণ আমাদের যে প্রোডাক্ট সেম প্রোডাক্ট বাংলাদেশেও পাওয়া যায়। তাই বাংলাদেশে এয়ার ফ্রেট কম হয়ে গেল, আমাদের এয়ার ফ্রেট বেশি হয়ে গেল। তো সেই জায়গাটা কি হলো, বাংলাদেশ দখল করে দিল, মানে ওরা বাংলাদেশ থেকে মালটা নেওয়া শুরু করে দিল। তারপরে কি হচ্ছে, ওদের দ্রব্যের জন্য আমি এখানে মাল পাঠাতে পারছি না, আবার এখানে মাল পাঠানো না পাওয়ার জন্য যে বিজনেস গ্যাপটা তৈরি হচ্ছে, সেটা আবার বাংলাদেশ দখল করে। এইখানে একটা প্রশ্ন, ঠিক এই কথাটাই রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রকের যিনি মুখপাত্র, তিনি বলেছিলেন যে ভারতীয় যারা এক্সপোর্টার আছেন, আপনাদের পক্ষ থেকে একটা চাপ বোধহয় সরকারকে দেওয়া হয়েছিল, যার ফলশ্রুতি হিসেবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। সেইটা সিদ্ধান্তটা সেই হিসাবে নিয়েছেন, কারণ যেহেতু ওটা আমাদের এইটা যেহেতু ইউনূস সাহেবের পরে এটা হয়েছে, মনে করা হচ্ছে ওনার ওই বক্তব্যের জন্য এটা হয়েছে। কিন্তু এর আগে পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা অনেক রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম। আমাদের যে প্রমোশনাল বডি অ্যাপেডা, আমরা অ্যাপেডাকে বলেছিলাম, অ্যাপেডা তখন একটাই কথা বলেছিলেন যে আপনারা দিচ্ছেন দিন, কিন্তু এইটা আমরা কিছু করতে পারবো না, কারণ এটা উপর মহলে সরকারের সঙ্গে ওই দেশের সরকারের একটা চুক্তি হয়েছে, যেটা আমরা সেটাকে বদল করতে পারবো না, ওদের সে ক্ষমতা ছিল না। তো তবু আমরা মিনিস্ট্রি অফ কমার্সেও চিঠি লিখেছিলাম, সব জায়গাতেই আমরা নক করেছি যে এইটার জন্য যে কি হচ্ছে, আমরা আর সব কার্গোকে ঠেলছিল, যেহেতু নিয়ার বাই পোর্ট কলকাতা এয়ারপোর্ট, সব কার্গো এখানে চলে আসছিল। সেটা আমরা একটা সফলতা লাভ করেছিলাম যে সব কেন এখানে আসবে, তাহলে বাকি পোর্টগুলো কি হল, ওরা তখন বাধ্য হয়ে একটা পোর্শন দিল্লিতে নিয়ে গিয়ে পাঠাতো। মানে বাংলাদেশের এই কার্গো দিল্লিটা সাপারার হলো, বোম্বেতে অংশ গেল, কিন্তু আমাদের এখানে বেশি, যেহেতু এখানে খরচাটা কম, স্বাভাবিক সবাই তো কস্ট কম্পিউট করতে পারে, তো এখানে সেটা করে নিয়ে আমরাই সব থেকে বেশি সাফার হচ্ছে আমরা কলকাতা থেকে আর কি। যারা যেহেতু আমরা সবজি এক্সপোর্ট করি, সবজি আমরা মার্কেট হারালাম, আমরা রেট বেড়ে গেল, আমরা রেট কমপ্লাই করতে পারলাম না, আমরা স্পেস না পড়ে জায়গা পেলাম না।
এইটা আমরা একটা নতুন দিশা দেখতে পাচ্ছি, কারণ এখন আর এখানে স্পেসের আর কোনো অভাব হবে না, রেট নিয়ে আর কোনো নয়ছয় হবে না, কারণ রেট ডিমান্ড আর সাপ্লাই, ইটস অল অ্যাবাউট ডিমান্ড আর সাপ্লাই। যখন এত ডিমান্ড বেড়ে গেছিলো রেটটা বাড়িয়ে দিচ্ছিল, এখন যে ডিমান্ডটা কমে যাবে ওদের স্পেস হবে, ওরা বাধ্য হবে একটা জায়গায় আনতে। আমাদের রেটটা অলরেডি কমে গেছে, বাংলাদেশ থেকে রেট এখন আমাদের কম, এখন আমাদের এখান থেকে বাংলাদেশে লন্ডনে আমি আমাদের যে মাল যায় এখানে, আমি যেখানে রপ্তানি করি লন্ডনে পাঠাই, কি রোমে পাঠাই, কি আমাদের আয়ারল্যান্ডে পাঠাই, কি ইউরোপের কান্ট্রিজে আরও জায়গায় যায়, ফ্রান্সে যায়। তো এই জায়গাগুলোতে আমাদের এখন একটা ভালো অপরচুনিটি রয়েছে। উই আর এখন নাও ভেরি মাচ লাকি যে আমরা এখানে আনন্দ সহকারে আমরা সব জায়গাতে মালটা পাঠাতে পারি। কিন্তু স্যার একটা মূল সমস্যা হচ্ছে বাংলাদেশ এই ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়া, চুক্তিটা বন্ধ করার পর বাংলাদেশের কাগজপত্রে গোটা ব্যাপারটাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, মূলত কাপড় শিল্প, আপনি যা পাঠান তাজা মানে ফল সবজি ইত্যাদি, এই যে বিষয়গুলো এগুলো বাংলাদেশও পাঠায়। সমস্যা হচ্ছে তাহলে বাংলাদেশের কাগজগুলোতে মূলত যে সমালোচনাটা হচ্ছে যে রাজনৈতিক কারণে বাংলাদেশের বহির্বাণিজ্যে কোপ দিতেই ভারত সরকারের এই সিদ্ধান্ত। এই রাজনৈতিক ব্যাপারটা কি আদৌ আছে, নাকি নিজেদের এক্সপোর্টারকে বাঁচাতে, দেশীয় এক্সপোর্টারকে বাঁচাতে অন্তত এই যে কম্প্রোমাইজটা 5 বছর আগে ভারতবর্ষ করেছিলেন সুসম্পর্কের কারণে, দুই দেশের মধ্যে সুসম্পর্কের কারণে, সেখান থেকে ভারতের পিছিয়ে আসা? হ্যাঁ দেখুন, ব্যাপারটা আপনার যে কোশ্চেনটা আপনি করলেন, ব্যাপারটা এই যে এটা আমার ব্যবসার থেকে একটু আলাদা কোশ্চেন, তবুও আমি বলছি যে যেহেতু এইটা পরে এই পট পরিবর্তনের পরে এই যে ব্যাপারটা ঘটছে এবং এই সময়তে এই চুক্তিটাকে ওয়েব করা হয়েছে, তো সেটাতে স্বাভাবিকভাবে জনমানসে এটা আসবেই যে আমাদের এখানকার যেরকম জনগণ ভাবছে এটা যে ভালো হয়েছে বা বেশ হয়েছে, ওদের জনগণ ভাবছে যে আমরা ওদেরকে হয়তো এটা নিয়ে একটু জব্দ করার জন্য এটা করা হলো। তো ব্যাপারটা হচ্ছে কোনো একটা জিনিস ইমপ্লিমেন্ট হলে কারুর ভালো হয়, কারুর সব কিছু জিনিসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। এই চুক্তি যখন ছিল তখন আমরা এক্সপোর্টাররা প্রচণ্ড সাফারার হয়েছি, এখন এটা আমাদের পক্ষে ভালো। দেশীয় এক্সপোর্টার অবশ্যই দেশীয় এক্সপোর্টাররা আমরা জায়গা পাচ্ছি, আমরা যারা যেখানে আমরা এয়ারে আমরা মালটা পাঠাতাম জায়গা পেতাম না, সেখানে পাচ্ছি। ওদের দেশে এখন এই ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ার জন্য ওদের দেশে লোকেরা সাফারার হবে, ওরা তখন বলবেই যে ভারতবর্ষ আমাদেরকে জব্দ করার জন্য করেছে, কারণ ওই চুক্তিটা যেটা ছিল সেটাকে হঠাৎ করে কেন আজকে উইথড্র করে নেওয়া হলো। তো পলিটিক্যাল সব থাকতেই পারে, পলিটিক্যাল ব্যাপারটা এর ভেতরে পলিটিক্স থাকতেই পারে। তো আমাদের ব্যাপারটা হচ্ছে পলিটিক্যাল কি নন পলিটিক্যাল, আমি সেই জায়গায় যাব না। আমি বলবো যে আমরা প্রচুরভাবে উপকৃত হয়েছি, এই চুক্তিটা যেন রদ হয়ে যায় আমরা সেটা মনে প্রাণে চাই। মূলত যেটা দেখা যাচ্ছে এই ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার ফলে বাংলাদেশের কাপড় শিল্প, পোশাক শিল্প, যেটা খুব রমরমা ছিল, বিভিন্ন দেশে এই পোশাক যেত। নাম্বার 2, তাজা ফসল, পেঁয়াজ, আখ, এরকম বেশ কিছু ফসল যেটা বিদেশে তারা পাঠাতো, বা সবজি, ফ্রুটস, এইগুলো অপেক্ষাকৃত কম যাচ্ছে। মূলত বড় ধাক্কা পড়েছে পোশাক শিল্পে, প্রায় 50,000 মানুষ কর্মচ্যুত হওয়ার মুখে। এটাকে রাজনৈতিকভাবে তুলে এনে বলা হচ্ছে ভারত নাকি তাদের শাস্তি দিল। বিশ্বাস করেন? আপনার এখানে তো পোশাক তৈরি হয়, মেটিয়াবুরুজে হয়, আমাদের দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলে হয়, সেখানকার কাপড় তো আমরা এক্সপোর্ট করতে পারি, সেখানকার এক্সপোর্টাররাও তো পাঠান। প্রথমত এইটাতে আরেকটা জিনিস আমি অ্যাড করি, সেটা হচ্ছে বিদেশে যেহেতু বাংলাদেশ হচ্ছে আন্ডার ডেভেলপড স্ট্যাটাস আর আমরা কিন্তু ডেভেলপ, তার জন্য ইউরোপের ইউনিয়নে ওদের আমেরিকাও ওদের অ্যাপারেলের উপরে কোনো ট্যাক্স লাগে না, ইম্পোর্ট ডিউটি লাগে না। আমাদের ইন্ডিয়ার মালের প্রতি কিন্তু ডিউটি আছে, তো এর জন্য ডিউটির জন্য আমরা এমনি ল্যাক করতাম, কিন্তু আমাদের কোয়ালিটি, আমাদের ভ্যারাইটিস, সেটাও আমাদের যথেষ্ট টক্কর দেওয়ার জায়গা আছে ছিল। তো মানে এখনও আছে আর কি, ছিল বলছে আছে। কিন্তু এই যে চুক্তিটা হওয়ার জন্য যে ওরা যে আমাদের এখানকার স্পেসটা খেয়ে নিচ্ছিল, তাতে
আমরা যেরকম সাফারার রয়েছি একইভাবে কিন্তু এখানকার অ্যাপারেল এক্সপোর্টারদের কাছে খোঁজ না দেওয়া তারাও অনেক রিপ্রেজেন্টেশন পাঠিয়েছিল যে আমরা কোথায় যাবো, তাহলে আমরা কীভাবে মাল পাঠাবো। এবারে আমাদের ক্ষেত্রে বেশি ইয়ারে মালটা আমরা পাঠাই কেন, যেহেতু আমরা পেরিসেবল প্রোডাক্ট পাঠাই, ফ্রেশ ফ্রেশ আমাদের নট প্রসেসড, ফ্রেশ পোর্শন বেরোয়, সেজন্য আমাদের মালটা কিন্তু প্যাসেঞ্জার ফ্লাইটেই যায়, কার্গো ফ্লাইটে যায় না। এটা ডেড কার্গোটা, এটা কিন্তু পেরিসেবল কার্গো। একদম। তার জন্য কিন্তু আমরা এই শিল্পে যদি কেউ সবথেকে বেশি যদি কারোর পেটে লাথি পড়ে, সেটা হচ্ছে আমাদের ফ্রেশ ফুড অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্ট। পড়েছিল, হ্যাঁ পড়েছিল, এখন না, মানে যে পড়েছিল সেটা কিন্তু আমাদের পেটেই বেশি আর কি লাথি না, আমরাই বেশি সাফারার হয়েছিলাম। কারণ এমনি অ্যাপারেল ট্যাপারেল সাধারণত কি অ্যাপারেল এক্সপোর্টাররা তো কন্টেনারে মাল পাঠাচ্ছে, বা কোনো সময় হয়তো আজকে রমজান বা এরম ধরনের ইয়েতে তখন খুব ডিমান্ড থাকে, তখন ওরা ইয়ারে মালটা যাতে কুইক পৌঁছে যায়, ইয়ারে হলো তো পরের দিনই মালটা পৌঁছে দিচ্ছে, জাহাজে হলো তো 30 দিন পর পৌঁছাবে। তাহলে সেটাও একটা ব্যাপার থাকে যে ওরা আপডেট করতে পারে কোনো ডিজাইন বা ইয়ে, যদি চট করে এটা করলো, এটা পাঠানো সহজে করে ইয়ারে পাঠাতে দরকার পড়লো, সেটা তখন কিন্তু আমাদের সাফারার হয়েছে আমাদের অ্যাপারেল এক্সপোর্টাররাও, তারা কিন্তু মালটা তখন সেভাবে পাঠাতে পারেনি, কারণ জায়গা পায়নি বলে। কারণ ভারত সরকারকে তখন একটা অব্লিগেশন ছিল ওদের দেশের মালকেও পাঠানোর জন্য, চুক্তির জন্য। এখন সেই চুক্তি রদ হয়ে গেছে, এখন আর সেটা করতে পারছে না। এখন আমাদের এই শিল্পগুলোও কিন্তু যথেষ্ট উপকৃত। শেষ প্রশ্ন, এক কথায় যদি বলতে হয় যে যে জায়গা থেকে এই চুক্তিটাকে একটা রাজনৈতিক রং দেওয়া, চুক্তি উইথড্র করাটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, বা আমাদের পররাষ্ট্র মন্ত্রকের দফতর থেকে যে বক্তব্য রাখা হয়েছে, এক লাইনে যদি আপনাকে বলতে বলা হয় যে সিদ্ধান্তের 8 তারিখে এই সিদ্ধান্ত হয়েছে, তার আগের দিন থেকে, তার আগের দিন যে সিচুয়েশন আপনি ফেস করেছেন, 10 তারিখে আপনি যে সিচুয়েশন ফেস করেছেন, দুটোর মধ্যে পার্থক্য কি এক লাইনে যদি বলতে হয়? এক লাইনে বলতে হচ্ছে, যদি বলতে হয়, আমরা যখনই আমি স্পেস বুকিংয়ের জন্য ইয়ে ফেলছি, বুকিংয়ের জন্য রিকোয়েস্ট দিচ্ছি, সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্টেড অ্যান্ড গ্রান্টেড, আমি স্পেস পেয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমার যেটা মেন হেডেক থাকতো স্পেস না পাওয়াটা, সেটা অ্যাবলিস্ট হয়ে গেছে। তাহলে আমার এখানে এক্সপোর্টের অবভিয়াসলি ভলিউম বাড়বে, কারণ আমি জায়গা পেলে বাড়বে, তখন তো এখানকার শিপিং বিলে তো সেটাই থাকবে যে এখানকার কত মাল এক্সপোর্ট হলো, ডেটা। তো সেইটা এখন আমাদের আস্তে আস্তে ওটা উপর দিকে এখন ঊর্ধ্বমুখী, গ্রাফটা ঊর্ধ্বমুখী। আপনার মতো এরকম কত এক্সপোর্টার আছেন যারা এই পেরিশেবল আইটেম পাঠান? এখানে আমাদের মোরলেস আমাদের এখানে 10 জন 12 জন আছে, শুধু কলকাতা থেকে পাঠাচ্ছেন। তার মানে আপনি পাঠান মানে আপনি একা তো নন, টিম কাজ করে, একটা অফিস কাজ করে। তো এরকম এই 10টা অফিস, আরো মানুষ উৎসাহিত হয়ে এই পেশায় আসছে, এবং আমরা কৃষিজ পণ্য যেগুলো, সেইটাকে অনেক বেশি আধুনিকীকরণ করে ফেলতে পারে। তার কারণ চাষি আমাদের, এটা তো কি আমাদের একদম ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, যেটা একদম রুটে যে চাষি তারা বাজারে যে দালালের খপ্পরে পড়ে আমাদেরকে মাল দিয়ে, তারা তো বেশি দাম পায়। অ্যাবসলিউটলি। তারা তো ফাইন্যান্সিয়ালিও তারা তো অনেক বেশি লাভবান হচ্ছে। এই যে এফপিও এফপিসি যে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন বা কোম্পানিগুলো আছে, তাদের সঙ্গে আমরা নেটওয়ার্কিং করে আমাদের এই মালটা আমরা রিসার্চ করি, পাঠাই। তাদেরকে আমরা সেন্টিসাইজ করেছি যে কী ধরনের কোয়ালিটি মেনটেন করার জন্য করতে হবে, তাদেরকে আমরা সেই নেটওয়ার্ক তৈরি করেছি। তার জন্য সেই কোয়ালিটি মাল দেয় তারা, সেটা আমাদের ওখানে ওয়েল অ্যাকসেপ্টেড হয়, করে নিয়ে সেটা করছি। তো আমরা তো আমাদের মতন আছি, এখন আমরা কিন্তু অনেক ভালো আছি। এই চুক্তি যেন পুরোপুরি রদ হয়ে আর জীবনে যেন না আসে, সেটাই চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সকলকে। মৃণালবাবু, আপনাকেও ধন্যবাদ। আলোচনা আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের, ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কাল ফিরে আসবো মাধ্যমে মুখোমুখি অন্য আরেকজনের সঙ্গে।